গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব 4। রাত 9টা। এতক্ষণে মন্টু 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারত। এখনও সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই খোলার আগেই টপ করে দেয়াল থেকে একটা টিকটিকি বইয়ের উপর পড়েছে। টিকটিকি বইয়ের উপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে। তাছাড়া মনও বসছে না। বাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্য চলে এসেছে। অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কী বা করবে। তারপরও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানে অনেক কিছু। মন্টু একটু পরপরই দরজা ধরে দাঁড়াচ্ছে, বাবাকে দেখেই চলে আসছে। তার উপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকেই ডাক্তার ডেকে আনতে হয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে, তাকেই ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছেন। তারও লজ্জা লাগছে, সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান, তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তা মুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তাকে চলে আসতে হয়েছে। মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে। ভাতের মারের মতো একটা জিনিস, তার উপর লতা পাতা ভাসছে, দেখেই অভুক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে? একটু ভালো না অনেকখানি ভালো? অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরও এক চামচ স্যুপ মুখে দিলেন। ভক করে মুরগির গন্ধ নাকে লাগছে। শরীর কেমন মোচড় দিচ্ছে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তার শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতে রিভিশনটা 1 মাসে পড়ার সমান। কাল তার পরীক্ষা, মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলেছে, তাই নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো। রিভিশন শেষ হয়েছে? না। আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই নিয়ে পড়তে বস, যা। রাত 2টা পর্যন্ত পড়বি। 2টার পর ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতে রিভিশন যেমন দরকার, ঘুমও তেমনই দরকার। দুইটার ইম্পর্টেন্সই সমান সমান, 50-50। বুঝতে পারলি? মন্টু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা, তুমি স্যুপটা শেষ করো, ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না, বমি আসছে। বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা, আমি শুয়ে থাকবো। মাথায় হাত বুলিয়ে দেই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পেলে মাথায় হাত না বুলালেই ভালো। ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরে বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছে। শ্যামা মার পাশে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আর সারাদিন কিছু খায়নি। অফিসে শুধু একটা কলিজা সিঙ্গারা খেয়েছিল, টিফিন বক্স খুলেও দেখেনি। এই বয়সে বাবার কলিজা সিঙ্গারা খাওয়া একেবারেই ঠিক না। পচাবাসি কলিজা দিয়ে সিঙ্গারা বানায়। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিস? শ্যামার না সূচক মাথা লাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে রুটি খা, নাকি ভাত খাবি? রুটি খাবো, গরম গরম রুটি দেখে লোভ লাগছে। সুলতানা বলল, তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন জমেছে? খুব জমেছে, নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল শুনি। বলতে ইচ্ছে করছে না। বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড় লোক? বড় লোক মানে হুলস্থুল বড় লোক। মীরাদের বাড়ির প্রতিটি ঘরে এসি আছে। আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি। কাজের মেয়েদের ঘরে তো আর এসি থাকে না। বড় লোকে ওরা যা করে নিজেদের জন্যই করে, অন্যদের জন্য কিছু করে না। মীরার বাবা কি করে? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরও কি কি যেন আছে। শ্যামা একটা রুটি নিয়ে খেতে শুরু করলো। সুলতানা বলল, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দেবো, ডিম দিয়ে খাবি? ওহো।
সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছে এ কথা কেউ বলেনি? না, বলেনি। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়েবাড়িতে যাওয়াটাই ভালো, অনেকের চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়েবাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলো তো প্লেনে করে তুমি দেশ বিদেশ ঘুরতে পারতে। বিয়ে কপালের ব্যাপার। কপালে লেখা ছিল তোর বাবার সঙ্গে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা আছে খাতারের সঙ্গে বিয়ে হবে, কাজেই যত সেজেগুজিয়ে বিয়ে বাড়িতে যাই না কেন আমার কপালে খাতারই আছে, তাই না মা? খাতার সাহেব যে দুপুরে বাসায় খেতে এসেছিল, এটা কি বাবাকে বলেছ? না। বলনি কেন? আচ্ছা, একটা সমস্যা। কি সমস্যা? পরে শুনবি। পরে শুনবো কেন, এখন বলো। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবার ইচ্ছা না ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক। তার যে শরীরটা খারাপ করেছে এইসব ভেবেই করেছে। তার মানে? তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে খুব একটা খারাপ খবর পেয়েছে, তখনই তার শরীর খারাপ করেছে। এত আশা করেছিল, হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে, অফিসেই বমি টমি করেছে। খারাপ খবরটা কি? আমাকে কিছু বলেনি। তোর বাবাকে তো তুই চিনিস, একবার যদি সে ঠিক করে কিছু বলবে না, পেটে বোমা মারলেও বলবে না। খারাপ খবর যেটা বাবা শুনেছে সেটা তো ভুলও হতে পারে, বিয়ের সময় প্রায়ই মিথ্যা খবর রটানো হয়। তোর বাবা বলেছে খবর মিথ্যা না। শ্যামা তাকিয়ে আছে। সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না, তিনি উঠে দাঁড়ালেন। এশার ঘরে একবার যেতে হবে। মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে, তার মাইগ্রেনে ব্যথা উঠেছে। স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি। প্রথমে তিনি স্বামীর ঘরে উকি দিলেন। মানুষটা ঘুমোচ্ছে, মনে হচ্ছে আরাম করেই ঘুমোচ্ছে। আরামের ঘুমের সময় মানুষ হাত পা ঘুটিয়ে ছোট্ট করে ঘুমায়। বেআরামের ঘুমের মধ্যে মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে। সুলতানা ছেলের ঘরে গেলেন। বেচারা পড়ার আজ অনেক ক্ষতি হয়ে গেল। তিনি ঠিক করলেন মন্টু যতক্ষণ পড়বে তিনি পাশে বসে থাকবেন। তার এই ছেলেটা বোকা টাইপের। ছোটবেলায় এত বোকা ছিল না, যতই দিন যাচ্ছে বুদ্ধি ততই কমছে। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে, ধাক্কা দিলে জাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে আবার পড়তে শুরু করে। এই ছেলে পড়াশোনা হবে বলে মনে হয় না। পরীক্ষা দিলে ফেল করবে, আবার দেবে, কোনো বছর দেবে কোনো বছর দেবে না। এই করতে করতে বয়স হয়ে চেহারায় লোক লোক ভাব চলে আসবে। তখন কোনো দোকান টোকান দিয়ে বসিয়ে দিতে হবে। মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয়। টেবিলে খোলা বই। মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমোচ্ছে। ঘাড়ের উপর মশা রক্ত খেয়ে ফুলে আছে। মন্টুর কোনো বিকার নেই। সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছেলেকে ঘুম থেকে তুললেই সে পড়তে শুরু করবে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। কিছুক্ষণ ঘুমাক। তিনি এশার ঘরের দিকে রওনা হলেন। খুব সম্ভব এশাও ঘুমোচ্ছে। মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ব্যথা কমে যায়, কিন্তু ঘুম থেকে যায়। এশার ঘরের দরজা ভেজানো। সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল, ভেতরে আসো মা। সুলতানা ঘরে ঢুকলেন। এই গরমে এশা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে। তার চোখ লাল। সুলতানা বললেন, মাথা ব্যথার অবস্থা কি? এশা বলল, অবস্থা ভালো। কমেছে? না। তাহলে ভালো বলছিস কেন? আমার মাথা ব্যথার প্রসঙ্গটা এখন একটু বাদ থাকুক। মা, আসল ঘটনা আমাকে বলো। আবার বিয়ে বাতিল হয়ে গেছে? হুফু না, পরিষ্কার করে বলো। বাবা কি বিয়ে বাতিল করে দিয়েছেন? ছেলেকে বলেছেন? সরাসরি ছেলেকে বলেনি, তার চাচাকে আর বড় বোনকে খবর দেওয়া হয়েছে। ছেলের অপরাধ? আমি জানি না, তোর বাবা কিছু বলেনি। কাজটা ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তো পেলে অ্যান্ড ডাস্ট না। পেলে অ্যান্ড ডাস্ট কি? পেলে হচ্ছে খেলা আর ডাস্ট হচ্ছে ধুলা। প্লে অ্যান্ড ডাস্ট হচ্ছে খেলাধুলা। মা, এখন আমার ঘর থেকে যাও। তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে। শ্যামা, তুই কি আমার উপর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল এখনও টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালার টেলিফোন করেছিলাম। 2 বার করেছি। প্রথমবার তিনি বললেন রং নাম্বার। দ্বিতীয়বারে বললেন শ্যামারাই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিংয়ের কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যা কথা বললে কেমন লাগে বলতো?
রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই ভদ্রলোককে আমি একটা শিক্ষা দেব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না, তারপর দেখ আমি কি করি। শ্যামা শোন, ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারে না? ভদ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল, তাতে ক্ষতি কিছু তো হয়নি, বরং লাভ হয়েছে। কী লাভ হয়েছে সেটা বলি, শোন, মন দিয়ে শোন। ভদ্রলোককে মোটামুটি অন্ধের মতোই হাঁটাহাঁটি করেছিলেন। চশমা ফেরত পেয়ে প্রথম তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না, প্রায় গল্পের বইয়ে আমি পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর, কাজে ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেললেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি, তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হুক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না। আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা শুনে হুক্কা বাবাজির আসল নাম আশফাকুর রহমান, খুবই মন খারাপ করলেন। তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তোর সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে। আমার এই ধারণার পেছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালে আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন। জানতে চাচ্ছিলেন তুই কেমন মেয়ে, তোর সঙ্গে কারো অ্যাফেয়ার আছে কিনা। কাজেই বুঝতেই পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে। এখন শুধু গড়াতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলো সোনার চামচ। কথা আছে না, সোনার চামচ বাঁকাও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবার অপটিক্সের উপর পিএইচডি ডিগ্রি আছে। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ, নিজের ব্যবসাপাতি দেখতে পাচ্ছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শ্যামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়ে যায়, সম্ভাবনা 90%, তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে সুইমিং পুল পার্টি করবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করবো আর পার্টি করব। মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করেও ভিডিওর ব্যবস্থা করা হলো। সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়, বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলায় কি বাসর হয়? ভদ্রলোক 3তলা পর্যন্ত উঠলেই নি না। আমরা খুব মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম। শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম মন খারাপ করবেন না, আমরা তো অনেকেই আছি, বিয়ের বাকি। আমাদের যে কোনো একজনের বাসর রাতের ভিডিওর ব্যবস্থা করা হবে। কে জানে, হয়তো তোরটাই হবে। কাজেই সাবধান, ভালো থাকিস এবং আমার উপর থেকে রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাগকুমারী বলে সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি? রাগ মিস্টার হুক্কার জন্য জমা করে রাখ। ইতি, তোর দুষ্টু বন্ধু তৃণা। শ্যামা জেগে আছে। একটু আগে ঘড়ি দেখেছে, 3টা 10। চোখ জ্বালা করছে, যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই। সে চোখ বন্ধ করে আছে। রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করার প্রশ্ন আসতো। ঘর অন্ধকার। যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমে শরীর ঘেমে যাচ্ছিল, এখন শীত শীত লাগছে। মাথার উপর ফ্যান ঘুরছে। রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে কি? আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না। শ্যামা আবারও ঘড়ি দেখল। রেডিয়ামের ডায়াল দেয়া ঘড়ি, অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলে। এখন বাজছে 3টা 12, মাত্র 2 মিনিট পার হয়েছে। শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনিদ্রা রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না। তার ছিল বালিশ ঘুম, বালিশে মাথা লাগানো মাত্রই ঘুম। আজ একই যন্ত্রণা হলো। আগে চোখ জ্বালা করছিল, এখন মুখ জ্বালা করছে। এই জ্বলুনি কি শেষ পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে পড়বে? বিছানায় শুয়ে না থেকে ভেতরে বারান্দায় চলে গেলে কেমন হয়? ভেতরের বারান্দায় কাঠের চেয়ারটা আছে। চেয়ারে পায়াটা আবার ভেঙেছে। আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন। এই নিয়ে 3বার হলো। চেয়ারে বসে সকাল হওয়া দেখা। অনেকদিন সকাল হওয়া দেখা হয় না, আজ দেখবে। না, তা করা যাবে না। ফজরের আজান হতেই মা বাবা দুজনেই উঠে পড়বেন। তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে।
মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি। তারা দুজনেই খুব দুঃখিত হবেন, সেটা হতে দেওয়া যায় না। শ্যামা মনের কষ্টে ঘুমোতে পারছে না, এটা ঠিক না। তার মনে কষ্ট নেই, তবে তার খারাপ লাগছে। খারাপ লাগলেই সে খারাপ লাগাটাকে অন্যকে দেখাতে হবে কেন? আজ তার জন্য খারাপ একটা রাত যাচ্ছে। রাতটা কোনো মতে পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে। এটা কোনো বড় ঘটনা না। এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলে মেয়ে হতো, অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হবে। ব্যাস, এই তো, এর বেশি আর কি। 3:20 বাজে। এই শেষবার ঘড়ি দেখা। শ্যামা ঠিক করে ফেলল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতাউর নামের মানুষটার ব্যাপারে সে কিছু ভাববে না। আংটিটা ফেরত পাঠাতে হবে। ভাগ্যিস সে আংটি আঙুলে আর পরেনি। আতাউরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে? হ্যাঁ, বলবে। শ্যামা হিসেবে বলবে না, এশা হয়ে বলবে। এই একটা ভালো সুবিধা হয়েছে। এশা সেজে সে অনেক কিছু বলতে পারছে। যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শ্যামা ভেবেছিল বাসর রাতে পুরো ঘটনাটা আতাউরকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে। মানুষটা নিশ্চয়ই খুব লজ্জা পাবে, বিড়বিড় করে বলবে, তুমি এমন মেয়ে, আশ্চর্য। তখন শ্যামা হঠাৎ শুরু করবে একটা ভূতের গল্প। সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তার নানিজানদের বাড়ির পেছনে জঙ্গলে 12-13 বছর বয়সী একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। মেয়েটা কে, কোত্থেকে এখানে এসেছে, কেউ কিছু জানে না। ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, ঠোঁটের কোণায় হাসি লেখা। পুলিশ এলো, তদন্ত হলো, কিছুই বের হলো না। মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনে কবরস্থান। তারপর শুরু হলো যন্ত্রণা। গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায়। লোকজনদের ফিসফিস করে বলে, এই, তোমরা আমাকে কবর দিলে কেন? আমি হিন্দু, আমার নাম লীলাবতী। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়ল। শেষে সবাই মিলে সালিশ করে ঠিক করলো কবর খুঁড়ে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে নিয়ে পোড়ানো হবে। কবর খোলা হলো। দেখা গেল কবরে কিছুই নেই, কাফনে কাপড়টা শুধু পড়ে আছে। ভূতের গল্প শেষ করে শ্যামা ভয় কাটানোর জন্য একটা মজার গল্প বলবে। যে গল্প বলবে সেটাও ঠিক করা আছে। গল্পটা সবচেয়ে সুন্দর বলতে পারে তৃণা, তবে সে নিজেও খারাপ বলে না। একজন পথচারী অন্য একজনকে জিজ্ঞেস করলো, ভাই শুনুন, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে? উত্তরে সেই লোক বলল, রাস্তার কি অসুখ হয়েছে যে রাস্তা হাসপাতালের দিকে যাবে? গল্পগুজব শেষ করার পর মানুষটাকে পুরোপুরি চমকে দেওয়ার জন্য সে বলবে, আচ্ছা শুনুন, অনেক গল্প করা হয়েছে, এখন আমার খুব ঘুম পাচ্ছে। গতকাল রাতেও ঘুম হয়নি, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি ঘুমাবো। ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার গায়ে হাত দেবেন না। ঘুমের সময় কেউ আমার গায়ে হাত দিলে আমার খুব খারাপ লাগে। এই বলেই সে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমের ভান করবে। লোকটা কি করবে? বাধ্য ছেলের মতো চুপচাপ পাশে বসে থাকবে? আজান হচ্ছে। সুলতানা উঠেছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলায় চায়ের কেতলি বসিয়ে তিনি তার স্বামীকে ডেকে তুলবেন। দুজনে ফজরের নামাজ পড়ে একসঙ্গে চা খাবেন। তারপর আবার ঘুমোতে চলে যাবেন। ঘণ্টাখানেক ঘুমিয়ে আবার উঠবেন। এই ওঠা ফাইনাল ওঠা, আগেরটা সেমিফাইনাল। এই রুটিনে কোনো ব্যতিক্রম শ্যামা তার জীবনে দেখেনি। শ্যামা এবং তার বাবা রুটিনের মধ্যে আটকা পড়ে গেছেন। মানুষ অতি দ্রুত রুটিনে আটকা পড়ে যায়। ভালোবাসাবাসিও কি একসময় রুটিনের মধ্যে চলে আসে? রুটিন করে একজন অন্যজনকে ভালোবাসে? শ্যামা বিছানায় উঠে বসল। সে ঠিক করলো 1 কাপ চা নিয়ে ছাদে চলে যাবে। ছাদে হাঁটতে হাঁটতে চা খাবে। চা খেতে খেতে গুছিয়ে নেবে এশা সেজে আজ কি কথা আতাউর নামের মানুষটাকে বলবে। কথা বলবে কি না সেটাও ভাবার ব্যাপার আছে। এখন আর কথা বলে কি হবে? তবু সে হয়তো বলবে, কারণ তার কথা বলতে ইচ্ছে করছে। কথা বলতে হবে 9টার আগে। 9টার সময় মানুষটা নিশ্চয়ই অফিসে চলে যাবে। শ্যামা কলেজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে, মানুষটা পারবে না। তাকে বেঁচে থাকতে হলে অফিস করতে হবে, বেতন তুলতে হবে। সে নিশ্চয়ই রুটিনে ঢুকে পড়া মানুষ। এখন বাবার গলা পাওয়া যাচ্ছে। বাবার অসুখটা তাহলে সেরে গেছে।
তিনি রোজ দিনের মতো নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপর ছোট্ট ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ব্যস্ত ভঙ্গিতে অফিসের দিকে রওনা হবেন। তার জীবন আগের মতোই চলবে। শ্যামার জীবনও হয়তো আগের মতোই চলবে। একসময় আতাউর নামের লোকটার কথা মনেও থাকবে না। অনেক দিন পর তার নিজের মেয়ে বড় হবে। সে তার বান্ধবীর বিয়ে দেখে বাসায় ফিরে মার সঙ্গে গল্প করতে বসবে। তখন হয়তো শ্যামা হঠাৎ করে বলবে, জানিস, আমার একজনের সঙ্গে বিয়ে প্রায় ঠিকই হয়ে গেছিল। লোকটার নাম আতাউর। আমি ঠাট্টা করে বলতাম, খাতাউর। তার মেয়ে বলবে, ছি, মানুষের নাম নিয়ে ঠাট্টা করা ঠিক না। নামটা তো সে রাখিনি, বাবা মা রেখেছে। শ্যামা বলবে, তা ঠিক, তখন আমার বয়স কম ছিল, ঠাট্টা তামাশা করতে খুব ভালো লাগতো। ওনার সঙ্গে বিয়ে হলো না কেন? আমার বাবা কোনো খোঁজখবর না নিয়ে বিয়ে ঠিক করেছিলেন তো শেষে তিনি জানতে পারলেন কিছু সমস্যা আছে। কি সমস্যা? জানি না কি সমস্যা, বাবা বলেননি। শ্যামা আবারও বিছানায় শুয়ে পড়ল। তার নিজের মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে এবং মেয়েটা এখন গুটিসুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে। গাঁদা ফুলের পাতা কসলালে যে গন্ধ আসে সেই গন্ধ। আচ্ছা, মেয়েটার সুন্দর একটা নাম রাখা দরকার না? তার যেমন 2 অক্ষরের নাম, সেরকম 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম হলে নামটা অনেকক্ষণ মুখে রাখা যায়, টেনে লম্বা করা যায়। তার নামটা যেমন শ্যামা। শ্যামা অনেকক্ষণ মুখে রাখা যায়, ইচ্ছে মতো টেনে লম্বা করা যায়। আচ্ছা, মেয়েটার নাম আশা হলে কেমন হয়? আতাউরের আ আর শ্যামার সা। কি অদ্ভুত কাণ্ড! আতাউর এখন এলো কিভাবে? শ্যামা 2 হাত দিয়ে কল্পনা মেয়েটাকে ঠেলে সরিয়ে দিল। মেয়েটা তার চুল মার বালিশের নিচে আটকে গেছে। এইসব চিন্তা কোনো মানে হয় না? থাক, নিজের মেয়েকে নিয়ে চিন্তাটা আপাতত থাকুক। অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাক, মজার কোনো বিষয়, আনন্দের কোনো বিষয়। শ্যামার ঘুম পাচ্ছে, এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না। এখন ঘুমিয়ে পড়লে 10টার আগে আর ঘুম ভাঙবে না। আতাউরকে টেলিফোন করা যাবে না, টেলিফোন করতেই হবে। এসা সেজে টেলিফোন, পর্দার আড়াল থেকে কথা বলা। এই মজার টেকনিকটা শ্যামা তার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবে। শ্যামার ঘরের দরজায় কে যেন হাত রাখলো। দরজার কড়ায় সামান্য শব্দ হলো। তারপরই সুলতানা গলা শোনা গেল। তিনি কোমল স্বরে বললেন, শ্যামা, চা খাবি? শ্যামা বলল, হ্যাঁ, আয়, তোর বাবার সঙ্গে চা খা, তোর বাবা তোকে ডেকেছে। শ্যামা দরজা খুলে বের হলো। মার দিকে তাকিয়ে বলল, আমি যে জেগে আছি তুমি জানতে? সুলতানা বললেন, হ্যাঁ। কিভাবে জানতে? আমার দরজা ভেতর থেকে বন্ধ, আমি তো কোনো সারা শব্দও করিনি। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। তোরা 3 ভাই বোনের যে কোনো একজন জেগে থাকলে বুঝতে পারি। আমার নিজেরও তখন ঘুম হয় না। তোদের মধ্যে সবচেয়ে বেশি রাত জাগে এসা। বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন? মনে হয় কিছু বলবে। বিয়ে যে ভেঙে গেল, কেন ভাঙলো, এইসব হয়তো তোকে বলবে। আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না, তুমি শুনে নাও, তারপর যদি ইচ্ছে করে আমি তোমার কাছ থেকে শুনবো, ইচ্ছে না করলে শুনবো না। সুলতানা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা ডাকলে কখনো না করতে নেই। তোকে ডেকেছে, তারপর যদি না যাস তাহলে মনে কষ্ট পাবে। মার মনে কষ্ট দিলে কিচ্ছু হয় না, কিন্তু বাবার মনে কষ্ট দিলে তার ফল খুব খারাপ হয়। আব্দুর রহমান সাহেব শ্যামাকে দেখে একটু নড়েচড়ে বসলেন। তার হাতে চায়ের কাপ, কাপে চুমুক দিতে যাচ্ছিলেন। চুমুক না দিয়ে কাপ নামিয়ে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। শ্যামা বলল, তুমি কিছু বলবে? আব্দুর রহমান সাহেব নরম গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আগে বস, তারপর বলি। শ্যামা বসল। আব্দুর রহমান সাহেব নিজেই মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, আমি হলাম বোকা মানুষ। আমি নিজে বোকা, তোর মাও বোকা। 2 বোকা মিলে বিরাট ভুল করে ফেলেছি। এই ভুলের বাপ মা নেই। খোঁজখবর না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেও আসা যাওয়া শুরু করলো। কি অবস্থা! শ্যামা বলল, আসা যাওয়া শুরু করেনি বাবা, একদিনই এসেছিল। সে একদিন আসাটাও তো ঠিক না। তোর মা যত্ন করে আবার ভাত খাইয়েছে, তুই আবার তাকে নিয়ে নিউ মার্কেটে বান্ধবীর জন্য উপহার কিনতে গেলি। তোর মার কাছে শুনেছি 1 রিকশায় গিয়েছিস। কি ঘৃণ্যকর অবস্থা!
তোর অবশ্য দোষ না, দোষটা আমার। আমি গ্রিন সিগন্যাল দেওয়ার কারণেই তো বাসায় এসে ভাত খাওয়া শুরু করলো। চিন্তা করলেই আমার কেমন জানি লাগে। একটা মানুষ একবেলা ভাত খেয়েছে, এটা এমন কোনো ব্যাপার না বাবা। কতজনই তো আমাদের বাসায় ভাত খেয়েছে, তাতে কি হয়েছে? আব্দুর রহমান সাহেব মেয়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হতাশ গলায় বললেন, অনেক কিছুই হয়েছে। এত নর্মাল ছেলে না, পাগল। সুলতানা হতভম্ব গলায় বললেন, পাগল মানে? মাথার অসুখ প্রায়ই হয়, তখন কাউকে চিনতে পারে না, দরজা তালাবন্ধ করে রাখতে হয়, এমন অবস্থা। এরা অসুখ গোপন করে বিয়ে দিতে চাচ্ছিল। মানুষের ধারণা আছে না, বিয়ে দিলে পাগল ভালো হয়, তাই ভেবেছে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দেবে, পাগল ভালো হয়ে যাবে। আমার মেয়ে হবে পাগল ভালো করার ট্যাবলেট। এই ছেলে আগেও একবার বিয়ে ঠিকঠাক হয়েছিল, পানচিনি হয়েছে। মেয়েপক্ষ খবর পেয়ে পরে বিয়ে ভেঙে দেয়। গতকাল আমি ছেলের বড় বোনের কাছে গিয়েছিলাম, তিনি ঘটনা স্বীকার করেছেন। ছেলে যেমন বজ্জাত, আত্মীয় স্বজনরাও বজ্জাত। ধরে এদের চাপকানো উচিত, জুতা পেটা করা উচিত। এরা শিয়াল কুকুরের অধম। শ্যামা বলল, এইসব কেন বলছো? বলবো না? না বলবে না। বিয়ে ভেঙে গেছে, ফুরিয়ে গেছে, গালাগালি করবে কেন? আমি এমন কি গালাগালি করলাম? তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছি, আমার ভালো লাগছে না। বাবা, আমি উঠলাম। আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতে পারে, একেবারেই পাত্তা দিবি না। কি সর্বনাশ! আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম। শ্যামা বাবার সামনে থেকে উঠে চলে এলো। হ্যালো, আমি এশা। বুঝতে পারছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার গলাটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আপনি না, অন্য কেউ কথা বলছে। আমার মন ভালো না। মন ভালো না থাকলে আমার গলার স্বরও বদলে যায়। মন ভালো নেই কেন? বিয়ে ভেঙে গেছে বলে? আতার জবাব দিল না। শ্যামা কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করলো। জবাবের জন্য অপেক্ষা করে ভালোই হলো। পরের প্রশ্নটা কি করা যায় ভাবার সময় পাওয়া যাচ্ছে। কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিত। কঠিন প্রশ্নগুলি মাথায় আসছে না, বরং উল্টোটা হচ্ছে। শ্যামার গলা বারবার হয়ে আসছে। এশা, জি। তোমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? আমি ভাবছি না, তবে অন্যরা ভাবছে। তুমি ভাবছো না কেন? কারণ আমি আপনাকে খুব ভালো কখনো মনে করিনি। বাবা মনে করেছেন, এই জন্যই বাবা কষ্ট পাচ্ছেন। আর আপা খুব কষ্ট পেয়েছে। সে অবশ্য কষ্টের কথা কাউকে বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। ও আচ্ছা। আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি আপনাকে একটা উপদেশ দেব। দাও। আপনার বিয়ে করা উচিত হবে না। আপনি তো মোটামুটি ধরনের অসুস্থ না, বেশ অসুস্থ। আমার কথা কি ভুল? না, ভুল না। আমি যখন অসুস্থ হই, বেশ ভালোই অসুস্থ হই। আমাকে তালাবন্ধ করে রাখতে হয়। অসুখটা সেরে গেলে পুরনো অনেক কিছু ভুলে যাই। এই অসুখ সারবে ডাক্তার কি এমন কথা বলেছেন? না, বলেননি, বরং উল্টোটা বলেছেন। বলেছেন বয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে। অসুখের ব্যাপারটা গোপন করাটা কি আপনার ঠিক হয়েছে? না, ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অন্যায়টা করলেন কেন? তোমার আপাকে দেখে মনে হলো আমার অসুখটা সেরে গেছে, আর কোনো দিন হবে না। যে অসুখ হবে না, আগ বাড়িয়ে সেই অসুখের কথা বলতে ইচ্ছে করলো না। আপার আগে আপনার আরও একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। তাদেরকে আপনাদের অসুখের কথা জানাননি। ওই মেয়েটিকে দেখেও কি মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে? আতাউর চুপ করে রইল। এশা বলল, আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। আপনি কিছু বলতে চাইলে বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি তোমার আপার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি কি ব্যবস্থা করে দেবে? তাকে দুটো কথা বলতে চাই। কি কথা? এটা তোমার আপাকে বলবো, তোমাকে না। আপার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না, কারণ আপা আপনার সঙ্গে কখনো কথা বলবে বলে মনে হয় না। তাছাড়া আপার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের নাম আশফাকুর রহমান। ছেলে মেরিল্যান্ড ইউনিভার্সিটির টিচার। মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে। এই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যোগাযোগ রাখা? উচিত না। আমি আজ রাখি, আপনি ভালো হয়ে যান, এর বেশি আর কি বলবো? সেটা সম্ভব না, আমি খুবই অসুস্থ। শোনো এসা, তোমার সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি, শুধু টেলিফোনে কথা হয়েছে। শুধুমাত্র তোমার কথা শুনে আমি তোমাকে যে কী পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমিই জানি। তোমাকে আমার মনে হয়েছে খুব কাছের একজন।
এখনও কি মনে হচ্ছে? হ্যাঁ, এখনও মনে হচ্ছে। বড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন? হ্যাঁ, আসব। আপনার লজ্জা করবে না? করবে, তারপরও আসব। তোমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করো। তোমরা খুব শীঘ্রই নাকি বিয়ে করবে। তোমার বিয়েতেও আমি আসব, দাওয়াত না করলেও আসব। শ্যামা টেলিফোন নামিয়ে রাখলো। সে অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের উপরই তার রাগ লাগছে। এর কোনো মানে হয়? কেন তার চোখ দিয়ে পানি পড়বে? মুত্তালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। তিনি কয়েকবার বলেছেন, শ্যামা ছেড়ে দে, আর সম্ভব না। শ্যামা বলছে ৮ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা। আমি ৮ ঘন্টা হাঁটাবো। মুত্তালিব সাহেব হতাশ গলায় বললেন, হাঁটু যেরকম ছিল সেরকমই আছে, হেঁটে লাভ কি? লাভ ক্ষতি দেখবেন আপনি। আমার আপনাকে হাঁটানোর কথা, আমি হাঁটাবো। তোর হাঁটানোর কথা কেন? তোকে তো কেউ বলে দেয়নি। এই কাজটা আমি ইচ্ছে করে নিয়েছি। আপনাকে ৮ ঘন্টা হাঁটালে আমি ৮ ঘন্টা টেলিফোনে কথা বলতে পারবো। আমার লাভ আমি দেখছি। কাজটা তাহলে নিঃস্বার্থ না? না। আজকাল তো তোকে টেলিফোন করতে দেখি না। এখন দেখেন না, পরে দেখবেন। আমি কাগজে কলমে হিসাব রাখছি মোট কত ঘন্টা টেলিফোন পাও না। কত ঘন্টা? আজকের ৮ ঘন্টা হলে হবে ১২ ঘন্টা। তোর ধৈর্য আছে। ৮ ঘন্টা পার হতে বাকি কত? এখনও ১০ মিনিট। শ্যামা, আজ ছেড়ে দে। মনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে গেলে তো ভালোই, হাঁটু বাঁকানোর যন্ত্রণা থেকে বাঁচবেন। তোর মনে মায়া দেওয়া বলে কিছু নেই। তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না। চাচা, এইসব বলে লাভ নেই। ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন ৮ ঘন্টা হাঁটতেই হবে। আপনার যত কষ্টই হোক, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাবো। আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন, দেখবেন ব্যথা টের পাবেন না। মুত্তালিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার জীবনে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেনি। আল্লাহ পাক কী করেন জানিস? মানুষ বানিয়ে তার পিঠে একটা করে সিল দিয়ে দেন। কারো সিলে লেখা থাকে ইন্টারেস্টিং লাইফ, তার জীবনটা ইন্টারেস্টিং হয়। আবার কারো সিলে লেখা থাকে হ্যাপি লাইফ, তার জীবন হয় আনন্দময়। আপনার সিলে কী লেখা? কিছু লেখা নেই, শুধু একটা ক্রোধ চিহ্ন দেওয়া। এই ক্রোধ চিহ্নের মানে হলো এই লোকের সব বাতিল। শ্যামা হেসে ফেলল। মুত্তালিব সাহেবও হাসলেন। শ্যামা বলল, মানুষ হিসাবে আপনি খুব বোরিং। বোরিং মানুষ সামান্য মজার কিছু বললেই মনে হয় অনেক মজার কিছু বলা হয়েছে। আর আমি যেহেতু খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, আমার খুব মজার কথাও লোকজনের কাছে বিরক্তিকর মনে হয়। তুই এক কাজ কর, বোরিং পার্সন হবার চেষ্টা কর। চেষ্টা করছি। লোকজনের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছি। আগে কেউ কোনো প্রশ্ন করলে মজা করে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এখন শুকনো ধরনের উত্তর দিই, কাঠকোট্টা জবাব। ৮ ঘন্টা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যা টেলিফোন করায়। ৮ ঘন্টা না, ৮ ঘন্টা। তারপর তোর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। পরীক্ষা করে দেখি তুই কী পরিমাণ বোরিং পার্সন হয়েছিস। টেলিফোন করবো না চাচা? তাহলে আয়, আমরা কথা শুরু করি। আজ কথা বলবো না চাচা, বাসায় খুব ঝামেলা। বাসায় চলে যাব। তোর সঙ্গে কিছু শুনেছি। কেন ভাঙলো কিছুই জানি না। আবার শুনছো অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কি ঘটছে একটু বল শুনি। সামারি অ্যান্ড সাবস্টেন্স বলে চলে যাই। আতাউর রহমান নামে যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, খোঁজখবর নিয়ে জানা গেল মানুষটা অসুস্থ। সারা বছর অসুস্থ থাকেন না, মাঝে মাঝে থাকেন। খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে তালা বন্ধ করে ঘরে রাখতে হয়। বুঝতে পারছেন অসুখটা কি? পারছি। আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে বলে যেটা শুনেছেন সেটা ঠিক না। বিয়ের কথাবার্তা হচ্ছে না, তবে টিনা নামে আমার এক বান্ধবী আছে। ওর হবি হচ্ছে বান্ধবীদের বিয়ে দিয়ে দেওয়া। আমাদের ৩ বান্ধবী বিয়ের কলকাঠি সে নেড়েছে। আমার ব্যাপারেও নাড়তে শুরু করেছে। বিয়ের ব্যবস্থা করার তার কৌশলগুলো খুব সুন্দর, মুগ্ধ হবার মতো কৌশল। এক একজনের জন্য এক এক কৌশল। আমার জন্য একটা কৌশল বের করেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। অন্য এক সময় আপনাকে বলবো, আজ বলতে ইচ্ছে করছে না। চাচা, আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন? না চাচা, যাই। মুত্তালিব সাহেব কিছু বললেন না। তার মন খুবই খারাপ হয়েছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছে করছে। কি করবেন, কিভাবে করবেন, কিছুই মাথায় আসছে না। তিনি জন্মগ্রহণ করেছেন পিঠে ক্রোধচিহ্ন নিয়ে। এই ধরনের মানুষের ইচ্ছা থাকলেও তারা অন্যের জন্য কিছু করতে পারে না। যে নিজের জন্য কিছু করতে পারে না,
সে অন্যের জন্য কি করবে? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস চতুর্থ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।